প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাদকাসক্তির চিকিৎসা ব্যবস্থা। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার শোয়েব ইকরামুল্লাহ। তিনি শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ডক্টর শোয়েব, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মাদকাসক্তির চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো আজকে। আমরা যতটুকু জানি আপনি দীর্ঘদিন মাদকাসক্তি চিকিৎসা সেবার সঙ্গে কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা থেকে আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো। তো প্রথম প্রশ্নটি এইরকম যে মাদকের আসক্তির ব্যাপারটি আমরা সামাজিকভাবে মনে করি যে এটা একটা ঐচ্ছিক ব্যাপার। কেউ একজন ইচ্ছা করেছে বলেই সে মাদক নিয়েছে এবং তারপর সেটাতে আসক্ত হয়েছে। এখানে আসলে চিকিৎসার সাথে এটা কিভাবে রিলেভেন্ট? সে তো ইচ্ছে করলেই আবার সেটা বন্ধ করলেই পারে। প্রথমেই আমাদের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে যে মাদক একজন ইচ্ছা করে নিয়ে আবার সে ইচ্ছা করে কন্টিনিউ করছে। বিষয়টা আসলে এমন না। যে মাদক গ্রহণ করছে, এখন কেউ যদি তার লাইফ টাইমে একবার মাদক নেয় বা দুইবার নেয়, তাকে কিন্তু আমরা মাদক সেবীর পর্যায়ে ফেলতে পারবো না। কিন্তু কাদেরকে আমরা মাদকাসক্ত বলতেছি? যারা ক্রনিক্যালি দীর্ঘদিন যাবৎ মাদক গ্রহণ করছে, তারা নিজেরা জিনিসটাকে থামাতে চাইলেও থামাতে পারছে না। এটা তাদের বিভিন্ন রকমের ফিজিক্যাল প্লাস মেন্টাল কি বলবো বন্ধকতার জন্য আর কি। সো এক কথায় বলতে গেলে মাদক সেবন করা যে সমস্যাটা, এটা একটা মানসিক রোগ। এই মানসিক রোগটাকে আপনি এভাবে বলাটা আমার মনে হয় না ঠিক হবে যে আমরা এটাকে ইচ্ছা করে করছি, বা কেউ যদি ইচ্ছা করে করে। বেসিক্যালি ইচ্ছা করে জিনিসটা কেউই করে না, সবার বেসিকটা থাকে কিউরিওসিটি। আমরা যদি 100%-এর মধ্যে কোয়েশ্চেন করি যে হোয়াট ওয়াজ ইয়োর মেইন রিজন টু কনজামশন, টু ড্রাগ কনজামশন, ফর ড্রাগ কনজামশন, দেখা যায় 70%ই বলবে কিউরিওসিটি। সো জিনিসটা ইট স্টার্টস উইথ কিউরিওসিটি, অ্যান্ড আফটার সাম টাইম ওই মানুষটা জিনিসটার সাথে এইভাবে হুকড হয়ে যায় যে হি ডাজন্ট ইভেন নো হাউ টু পুল হিমসেলফ অফ। তখন জিনিসটা মেন্টাল ডিসঅর্ডারের দিকে চলে যায়। আর মেন্টাল ডিসঅর্ডারের দিকে গেলে অবশ্যই এখানে আমাদের কিছু কেমিক্যাল এক্সচেঞ্জেস হয়, যেরকম যে কোনো এখন কেমিক্যাল এক্সচেঞ্জের কথা বলতে গেলে এক একটা রকমের ড্রাগস এক এক রকমের কেমিক্যাল এক্সচেঞ্জেস আমাদের ব্রেইনে করে। একটু যদি উদাহরণ দিয়ে বলেন। আচ্ছা, এখন নর্মালি দেখা যায় যে যেগুলি ওপিওয়েডস ড্রাগস থাকে, এগুলিতে সাধারণত এই রোগীর দেখা যায় যে ফিজিক্যাল পেইন হয়। আচ্ছা, তো আমি একজনকে বললাম যে একজন ওপিওয়েডস বা হেরোইন বা ফেন্সিডিল যেটাই আমরা বলি আর কি, যে তাকে আমরা হঠাৎ করে বললাম যে না, তুমি তো ইচ্ছা করে নাও, তুমি এটা নিও না, বন্ধ করে দাও। তো সে কিন্তু স্টার্ট করছে জিনিসটা ফর চিপ থ্রিলস, বাট এখন তার যে সমস্যাটা হবে, সে যখনই বন্ধ করে দিবে উইথড্রলস হবে, অ্যান্ড দ্যাট উইথড্রলস উইল বি ফিজিক্যাল উইথড্রল। কীরকম? পেইন। এই পেইনটা ইটস নট সামথিং যে তার ইচ্ছা করে সে একটা রিজন দিচ্ছে টু ইউজ ইট এগেইন। নো, ইট ইজ অ্যাকচুয়ালি যারা হেরোইন, মরফিন অথবা ফেন্সিডিলে আসক্ত থাকে, তাদের উইথড্রলস টাইমে পেইন হবেই, এটা স্বাভাবিক, ফিজিক্যাল পেইন হবে অ্যাকচুয়ালি। এখন আবার যদি আমরা বলি অ্যালকোহলের কথা, অ্যালকোহলে দেখা যায় যে বেসিক্যালি কিন্তু মানুষজন কিউরিওসিটি বাদ দিয়ে যদি বলি যে অনেক সময় অনেকে ফ্রাস্ট্রেশন থেকে অ্যালকোহলিজমটা স্টার্ট করে, তারা সার্টেন টাইমের জন্য অ্যালকোহলটা নেয় টু গেট আউট অফ দেয়ার প্যানিক অর দে গেট আউট অফ দেয়ার স্ট্রেস। বাট এই অ্যালকোহলটাই একটা সার্টেন টাইম পরে যখন আপনি কন্টিনিউয়াসলি নিতে থাকবেন, ইট উইল বি দ্য কজ অফ ইউর প্যানিক অর ইউর স্ট্রেস। আচ্ছা। সো অ্যালকোহলের দিকটায় দেখা যায় যে আপনার সাইকিয়াট্রিক যে প্রবলেমটা সেইটা হয়। আর অন্যান্য বিভিন্ন ক্যানাবিনয়েডস আরও যেগুলি আছে, এগুলিতে দেখা যায় ব্রেনের ডোপামিন, সেরোটোনিন, যে নর্মাল যে আমাদের ব্যালেন্সটা, হ্যাপি হরমোনের যে ব্যালেন্সটা থাকে, এগুলি ডিসব্যালেন্স হয়ে যায়। এটা এক একটা ড্রাগ ভেদে এক এক রকমের টাইম ফ্রেমের জন্য হতে পারে। তো এই যে উইথড্রল বললেন, উইথড্রল ব্যাপারটা কি? আচ্ছা, উইথড্রল ব্যাপার যদি আসি,
এটা একবারে বলা জিনিসটা ডিফিকাল্ট। আসলে উইথড্রলের দুইটা পার্ট থাকে, একটা ফিজিক্যাল উইথড্রল, একটা মেন্টাল উইথড্রল। এখন ফিজিক্যাল উইথড্রল যে জিনিসটা, ফিজিক্যাল উইথড্রলে সাধারণত এই যে একটা বললাম পেশেন্টের একটা পেইন থাকবে ওপিওয়েডসের পেশেন্টের, এরপর ফিজিক্যাল উইথড্রলের মধ্যে তাদের রানি নোজ থাকতে পারে, তাদের সিভিয়ার হেডেক থাকতে পারে। কেন হয় এই withdrawal? এই জিনিসগুলি হচ্ছে যেহেতু আপনি ওপিওয়েডস যে ড্রাগসটা, এই ড্রাগসটা সাধারণতই আপনার আমাদের সিএনএস যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা, এটাকে ডিপ্রেসড করে। করলে পারে আপনার ঘুম আসবে বেশি, আপনার একটা সিডেশনের ভিতরে আপনি সব সময় থাকবেন, আচ্ছা। ঠিক আছে না? তো দেখা যাবে এই জিনিসটা যখন মানে উইথড্রলস হবে, তখন হঠাৎ করে তার সিএনএস কিন্তু আগের মতো আর ডিপ্রেস থাকবে না, এটা ইট উইল ফায়ার আপ। তখন তার ঘুম হবে না, রেস্টলেসনেস বাড়বে, প্যানিক আসবে, আচ্ছা। ঠিক আছে না? এগুলি গেল হচ্ছে কি তার মানে ফিজিক্যাল উইথড্রলসগুলি, পেইন মানে এগুলো বলছেন যে যখন সেই ড্রাগটা সে নেওয়া বন্ধ বন্ধ করবে করবে, তখন তখন তার এই এই ধরনের সিমটমস সিমটম গুলো হবে, সেগুলোকে আপনি বলছেন উইথড্রল। উইথড্রলস, রাইট। ওই ড্রাগটার অভাবে শরীরের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। রাইট, আচ্ছা, রাইট। ওকে। আর যদি আমরা মেন্টাল সাইডে যাই, সাইকিয়াট্রিক সাইডে, সাম পিপল ক্যান হ্যালুসিনেট। অনেক দিন ড্রাগস নেওয়ার জন্য তারা হ্যালুসিনেট করতে পারে। উইথড্রলস হওয়ার পরে তাদের দেখা যাবে হ্যালুসিনেশনগুলি একটা সার্টেন টাইমের জন্য ফ্লেয়ার আপ হয়ে যেতে পারে। তাদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন গ্রো করতে পারে উইথড্রল সিমটমসে। অতিরিক্ত ডিপ্রেশন চলে আসতে পারে, কারণ তারা একটা সবসময় হ্যাপি মোমেন্টের মধ্যে ছিল ড্রাগসটা নেওয়ার জন্য। সাডেনলি আমরা উই কাট ইট অফ, সো দ্যাট পারসন উইল গো টু ডিপ্রেশন। ডিপ্রেশন ক্যান লিড টু সুইসাইড। সো এইভাবে আর কি জিনিসটা আগাবে। উইথড্রলসের এই দুইটা পার্ট। আর আমরা যখনই একটা ড্রাগসের পেশেন্টকে তার মেইন যে ড্রাগস অফ চয়েস ছিল সেটা থেকে কাট অফ করব, দ্য ফার্স্ট মান্থ উই গোনা সি দিস কাইন্ড অফ ফিজিক্যাল প্লাস মেন্টাল উইথড্রল। তো ওই ড্রাগটা নিতে নিতে যেহেতু তার ডিপেন্ডেন্সি আছে, Right. সেটা তখন বন্ধ করে দেওয়া হয়, তখন এই ধরনের শারীরিক এবং মানসিক উইথড্রল তার মধ্যে দিয়ে হতে Right, পারে। right. ওকে। এই যে বলছি যে আসক্ত হয়ে যাই, আসক্ত আসলে কেন হই? এই সিস্টেমটাকে আপনি সম্ভবত বলছিলেন যে ব্রেনের উপর ইম্প্যাক্ট Yes. হয়, তার মানে এই ড্রাগগুলো ব্রেইন সিস্টেমকে ইম্প্যাক্ট করে। কিভাবে আসলে ইম্প্যাক্টেড হয় যে কারণে ডিপেন্ডেন্সি এসে যায়? আমি যদি খুব সিম্পলিফাই করে জিনিসটা বুঝাই, ধরেন আপনি আপনার লাইফে কোনো কিছু অ্যাচিভ করছেন, ইউ আর নট অ্যান অ্যাবিউজার, উই আর লাইক নর্মাল পারসন, সো সাডেনলি উই অ্যাচিভ সামথিং ইন আওয়ার লাইফ, যেটা আমাদের একটা ডিজায়ার ছিল। ওই টাইমে আমাদের বডি থেকে বিভিন্ন রকমের হরমোন রিলিজ হয়, ডোপামিন, সেরোটোনিন। দিস হরমোনস উই কল ইট হ্যাপি হরমোনস। এগুলি আমাদের ভালো লাগা, খুশি হওয়া, আবেগ, এই অনুভূতিগুলি জাগায়। তো একজন নর্মাল মানুষ সে যখন ড্রাগস নেওয়া শুরু করলো, এটা যে কোনো ড্রাগস হতে পারে, তখন আমাদের যে ব্রেনের ডোপামিন সেক্রেশনটা এটা শুট করবে। তো নর্মালি তো একটা থ্রেশহোল্ড থাকে সব কিছুর, যে কোনো কিছু আমাদের বডির যত হরমোন আছে সবগুলোই থ্রেশহোল্ড আছে। তো দেখা যায় যে ওই ডোপামিনটা যখন একটা সাবস্টেন্স নেওয়ার কারণে শুট করবে, ইট উইল ক্রস দ্য থ্রেশহোল্ড। তো পরবর্তীতে সে দেখা যাবে যে নর্মাল অ্যাচিভমেন্ট বা নর্মাল কোনো একটা হ্যাপিনেসে তার ওই ডোপামিন যেটা নর্মালি বডি জেনুইনলি সেক্রেট করতো আর সেক্রেট করতেছে না। হি উইল ডিপেন্ডেন্ট অন দ্যাট সাবজেক্ট টু গেট টু দ্যাট লেভেল অফ শুট, আচ্ছা, যেটায় তার অ্যাকচুয়ালি হ্যাপি লাগবে। বডি তখন নিজস্বভাবে যে ডোপামিন প্রডিউস করার কথা ছিল, এই প্রোডাকশনটা বডি আর করবে না, কারণ অলরেডি আপনি একটা আর্টিফিশিয়াল জিনিসের হেল্প নিয়েছেন টু শুট আপ ইয়োর থ্রেশহোল্ড লেভেল। তো থ্রেশহোল্ড লেভেলটা ক্রস করার পরে আর হয় না। তো এই জন্যই দেখা যায় যে যারা ড্রাগ অ্যাবিউজার থাকে তারা সাধারণতই ফেস্টিভ্যাল বলেন বা ফ্যামিলি গ্যাদারিংস বলেন, তাদের কাছে জিনিসটা খুব কিওটিক মনে হয়, বিকজ দে আর নট ইউজ টু উইথ দ্যাট সিচুয়েশন এনিমোর। তারা একা একটা জায়গায়, দে উইল টেক দেয়ার ড্রাগস, দে উইল হ্যাভ দেয়ার ওন টাইম। সো তখন দেখা যায় যে ওই জিনিসটাই তাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়।
আর ওভাবেই তাদের হ্যাপিনেসটা তারা ক্রিয়েট করেছে, সেই কারণে অন্য জিনিসগুলো মানে স্বাভাবিক জিনিসগুলোর থেকে তারা আর ওভাবে হ্যাপিনেসটা পাচ্ছে না এবং এইভাবে তার ডিপেন্ডেন্সি এসে যায়। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, আমরা বিরতির পর এসে শুনবো এই মানে ড্রাগের ট্রিটমেন্টে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কি, আমাদের দেশের প্রাদুর্ভাব কীরকম এবং কী কারণে মানুষ ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যায়। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, আজ কথা হচ্ছে ডাক্তার শোয়েব ইকরামুল্লাহর সঙ্গে মাদকাসক্তি চিকিৎসার ব্যবস্থা এই সম্পর্কে। ডক্টর, যেখানে আমরা আগের পর্বে মানে আগের অংশে আমরা যেখানে ছেড়েছিলাম যে আপনি তো অনেক দিন ড্রাগের চিকিৎসার সাথে জড়িত ছিলেন, এই সেবাটি দিয়েছেন, তো এখানে আপনি আসলে কাজ করতে গিয়ে বাংলাদেশের চিত্রটা এখন কেমন দেখেন, যে আমাদের এখানে ড্রাগের প্রাদুর্ভাব কীরকম? আমি যদি বিগত 3 মাসের কথাই তুলি, এই নিউজটা খুব রিসেন্টলি বের হয়েছে যে ড্রাগ ইউজার বাংলাদেশে বর্তমানে আগের তুলনায় অনেক বেড়েছে, যেটার একটা কারণ হচ্ছে গিয়ে ড্রাগ পাচার, যেটা বাইরের দেশ থেকে হচ্ছে, স্পেশালি ইনজেক্টেবল ড্রাগস। অ্যাজ অ্যান এক্সাম্পল আই ক্যান টেল, সিরাজগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ, যশোর জেলা, এখানে এইচআইভির যে রুগী তারা আগের তুলনায় অনেক বেড়েছে। স্পেশালি সিরাজগঞ্জের কথা যদি আমি বলি, গত 3 মাসে 38 জন রুগীর মধ্যে 22 জন রুগী সিরাজগঞ্জের এইচআইভি পজিটিভ, অ্যান্ড 22 জনের মধ্যে ম্যাক্সিমামই দে ওয়্যার ইনজেক্টেবল অ্যাবিউজার্স। 22 জনের মধ্যে বেশিরভাগই ইনজেক্টেবল ড্রাগ ব্যবহারকারী ছিল, এবং সেখান থেকে এইচআইভিটা স্প্রেড হওয়ার সম্ভাবনা তো এইচআইভি তো ডেফিনেটলি, যখন দেখা যায় যে যারা ইনজেক্টেবল ড্রাগসগুলি ইউজ করছেন তাদের ভিতরে টেন্ডেন্সি থাকে যে দে উইল শেয়ার ওয়ান সিরিঞ্জ। তো আপনি যখন একজনের শরীরের ব্যবহৃত সিরিঞ্জ আরেকজন ব্যবহার করছে, সাধারণত এইচআইভি, হ্যাপাটাইটিস, এই রোগগুলি সংক্রামিত রোগ, এগুলি ব্লাড টু ব্লাড সংক্রামিত হয়। তো দেখা যাচ্ছে যে এই ইনজেক্টেবল ড্রাগস অ্যাবিউজ করা বা ব্যবহার করার যে প্রবণতাটা বৃদ্ধি হয়েছে, এটার কারণে এইচআইভিটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর এটা তো মানে রিসেন্ট অবস্থা আর কি দেশের ড্রাগসের বিষয়ে। আর আমি প্রমিসেস মেডিকেল লিমিটেডের সাথে মোটামুটি বিগত 2.5 বছর কাজ করেছি, এবং আমি যেটা দেখেছি যে চিকিৎসা সেবা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, একটা ইন্ডিভিজুয়াল টু আরেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। যেরকম আমি যদি ভাগ ভাগ করে বলি, কিছু পেশেন্ট আছে যারা ওয়াক ইন পেশেন্ট, দে হ্যাভ দিস নলেজ বা দে হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং যে আমি একটা সাবস্টেন্স ব্যবহার করছি যেটা আমার ডেইলি লাইফ হ্যাম্পার করছে, যেটার জন্য আমার ফ্যামিলি হার্ম হচ্ছে বা আমার পার্সোনাল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেঞ্জারে আছে, সো আই নিড হেল্প, সো আই উইল গো অ্যান্ড সিক ফর দ্য হেল্প। এই টাইপের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডিল করাটা ইজি হয় তাদেরকে। আপনি কারণ তারা কিন্তু 50%ই ডিটারমাইন্ড থাকে যে ঠিক আছে আই উইল অ্যাকসেপ্ট ইট, বাট আরও কিছু পেশেন্ট থাকে যাদের হয়তো তারা এখনও অ্যাকসেপ্টেন্সটা তাদের ভিতরে আসে নাই, তারা হয়তো মনে করছে যে না আমি যেটা করতেছি এটাই নর্মাল। মানে একজন নর্মাল মানুষের নর্মাল আর যিনি একটা ড্রাগস গ্রহণ করছেন তার নর্মালটা কিন্তু এক না। তো তার কাছে হয়তো মনে হচ্ছে জিনিসটা নর্মাল, বাট তার পারিপার্শ্বিক যারা আছেন তাদের কাছে জিনিসটা নর্মাল না। তো দেখা যাচ্ছে যে তারা হয়তো কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে আনলেন। তো প্রথমতই কিন্তু তার কাছে দেখা যায় যে তার যে অ্যাকসেপ্টেন্সটা, এই অ্যাকসেপ্টেন্সটা আনতেই টাইমটা লেগে যায়। তার যে ইনসাইটটা আসবে যে না আই নিড হেল্প, আমি যে নর্মালটাকে নর্মাল ভাবতেছি হয়তো এটা নর্মাল না। তো এই 2 রকমের পেশেন্ট আমরা পেয়েছি। এই 2 রকমের পেশেন্টকেই দেখা যাবে যে মানে আমরা যেভাবে ডিল করতাম আর কি, এটা হচ্ছে কি বায়োসাইকোসোশ্যাল ওয়েতে বা মেথড আর কি, যেটা অ্যাপ্রোচ, যেটা বায়ো বলতে বোঝানো হচ্ছে যে আমরা ওষুধপত্র দিয়ে
তাকে সাহায্য করব। সাইকো বলতে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এইটা দিয়ে, আর সোশ্যাল বলতে বাবা মার সাপোর্ট, পাড়া প্রতিবেশীর সাপোর্ট, এই আচ্ছা টাইপের আচ্ছা সাপোর্ট। সো বলতে গেলে পারে এটা আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা একটা লাইফ ম্যানেজমেন্ট প্রোটোকলের Program মধ্যে এর পড়তেছে। এটাকে যে আমি শুধু আহ, একটা প্রফেশনাল দিয়ে ট্রিট করতে পারবো, ইটস নট পসিবল। ওকে উই নিড মাল্টিপুল অ্যাপ্রোচ। মাল্টিপুল অ্যাপ্রোচে পেশেন্টকে প্রথমত দেখা যাবে যে তাকে আমাদের যা দ্য ওয়ে ইট ওয়াজ, দেয়ার ইউজ টু বি আ ড্রাগ কেস ম্যানেজার, দে ইউজ টু ডিসাইড যে পেশেন্টের পার্টির সাথে কথা বলে বা পেশেন্টের প্যারেন্টসের সাথে কথা বলে যে হোয়াট সর্ট অফ প্রবলেম দে আর ডিলিং উইথ, তারপর ক্যাটাগরাইজ করা যে কোন পেশেন্টটা কোনোটা শুধু হয়তো সাবস্টেন্সের জন্য আছে, আবার কোনো পেশেন্টের দেখা যাচ্ছে সাবস্টেন্স ইউজ করতে করতে তার সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করেছে, আবার অনেকের আগে থেকে সাইকিয়াট্রিক প্রবলেম ছিল, তারা সাবস্টেন্স ইউজ করার জন্য সাইকিয়াট্রিক প্রবলেমগুলি ফ্লেয়ার আপ করেছে। ওকে তো এই ক্যাটাগরাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সবার জন্য সব প্রফেশনালস না, আচ্ছা সবার জন্য সব সাইকিয়াট্রিস্ট না, এক একজনের জন্য এক একজন স্পেশালিস্ট। সো ফার্স্ট এইটা ডিসাইড করা, ক্যাটাগরাইজ করা, আচ্ছা দেন ডায়াগনোসিস এটা ডায়াগনোসিস আমি বলবো না, ডায়াগনোসিস অনেক পরের বিষয়, এটা জাস্ট ক্যাটাগরাইজ, একটা জেনারেল ক্যাটাগরাইজ। আচ্ছা এরপরে আসছে হচ্ছে গিয়ে আপনার আমাদের যারা সাইকিয়াট্রিস্ট স্যাররা আছেন, তাদের আন্ডারে যাচ্ছে পেশেন্ট তাদের আন্ডারে যাওয়ার পর আরও ইভ্যালুয়েশন হচ্ছে। ওখানকার যারা মেডিকেল অফিসাররা আছেন তারা 24/7 দেখছেন যে পেশেন্টের বিহেভিয়ারটা কীরকম। বিকজ মানে সাইকিয়াট্রিক বা ড্রাগসের যে জিনিসটা, এটা কিন্তু ওই আমি একটা সিম্পল সিবিসি করালাম বা ব্লাড টেস্ট করালাম, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পেশেন্টস বিহেভিয়ার আচ্ছা টু টু রিচ দ্য ডায়াগনোসিস। আচ্ছা তারপর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে যে হয়তো এটা বা ওইটা, তারপর উই উইল কাট ইট আউট যে আচ্ছা না এটা মিলছে না, এটা বাদ, এটা মিলছে না, ওটা বাদ। তারপরে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিসে আসবো। আসার পরে আমাদের সিলেক্ট করতে হবে যে হুজ গোয়িং টু বি হিজ অর হার কাউন্সিলর। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা যারা বলি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কে হবেন, তার জন্য সুইটেবল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে যে সাইকো পার্টটার যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকোথেরাপি দেওয়া সাইকোথেরাপি যেটা আর কি, সাইকোথেরাপিটা দিবে। এরপরে আসছে যখন পেশেন্ট মোটামুটি স্টেবল হচ্ছে, তার ডিটক্স পিরিয়ড শেষ হচ্ছে। ডিটক্স পিরিয়ডের কথাটা সরি আই ফরগট টু মেনশন, যে প্রথম 1 মাস তো আমাদের একটা পেশেন্টকে ডিটক্স করতেই লাগে, কারণ শুরুতেই যে আমি কথাগুলি বলে আসলাম যে আমি যখন পেশেন্টকে ড্রাগসটা কাট অফ করব, তার সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল উইথড্রলস হবে। এই উইথড্রলসগুলি তো আপনাকে হ্যান্ডেল করতে হবে। ইউ হ্যাভ টু গিভ হিম কমফোর্ট। ইফ উই ক্যান নট গিভ দেম কমফোর্ট, অবভিয়াসলি তারা সার্ভাইভ করতে পারবে না, or it will be very difficult for them. সো ওই ডিটক্স পিরিয়ডটার সময় আমরা বায়ো যে পার্টটা আসে, বিভিন্ন রকমের ঔষধের মাধ্যমে তাকে আমরা চেষ্টা করব যে তার যে ক্রেভিংটা বা তার যে ইচ্ছাটা বা তার যে উইথড্রলসগুলি, সিমটোম্যাটিক যে প্রবলেমসগুলি, এগুলি যাতে ইজ হয়। আচ্ছা এরপরে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাব, তারা তাকে হচ্ছে গিয়ে সাইকোথেরাপি দিবেন। এরপরের পার্টটা হচ্ছে গিয়ে একটু ট্রিকি, আচ্ছা যে এতক্ষণ তো আমরা উই অনলি ওয়ার্ক উইথ দ্য পেশেন্ট, নাও উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট পার্টি অর পেশেন্টস প্যারেন্টস অর ফ্যামিলি। ওকে বিকজ ফ্যামিলিদের আমরা যেহেতু কাজ করি উই নো, বাট উই ক্যান নট এক্সপেক্ট যে একজনের বাবা মা এত কিছু জানবেন। সো উই হ্যাভ টু এডুকেট দেম অ্যাজ ওয়েল ওকে যে দিস ইজ আ মেন্টাল ডিজিজ। আমি যদি বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি, ইট ইজ আ ক্রনিক রিল্যাপসিং মেন্টাল ডিসঅর্ডার। এটা আপনারা কোনোভাবেই বলা উচিত না যে ইচ্ছা করে করেছো, ইচ্ছা করে ছেড়ে দাও, এটা এভাবে পসিবল না। আচ্ছা এটার জন্য আমরা যেরকম সাপোর্ট দিচ্ছি, আপনাদেরও একটু সাপোর্টিভ হতে হবে। হোয়াট এভার ইট ইজ, হি গট ইন টু আ রং ফুট বা রং স্টেপ সে নিয়ে ফেলছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে হি উইল স্টে লাইক দিস ফর এভার। বাংলাদেশি আমরা যারা আছি, আমরা অনেক কিছুই স্টেরিওটাইপ হিসাবে নেই, তো ওইভাবে দেখা যায় যে প্রপার যে আমরা পেশেন্টের ফ্যামিলিকে বুঝাবো,
তারাও হয়তো জিনিসটা অ্যাকসেপ্ট করতে চান না, বিকজ ইট ইজ আ ভেরি লেন্দি ট্রিটমেন্ট, ইট ইজ আ কস্টলি ট্রিটমেন্ট। সো তাদের জন্য বিষয়টা একটু কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় 20% আমাদের গ্যাপ থেকে যায়। গ্যাপটা থেকে যায়। তো সেই জায়গাটাতে হয়তো এই ব্রিজটা এই অত ব্রিজটা সুন্দর তৈরি করার হয় না। জন্যই আর কি এখন উচিত, যাতে আমরা আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট আরো করতে পারি। অ্যাওয়ারনেস, হ্যাঁ সেটাই, সেই জন্যই আসলে আমরা এখানে Exactly, আজকে exactly. আলাপ করছি। তো আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পর ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে মাদকাসক্তি চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়ের উপর ডাক্তার শোয়েব একরামুল্লাহর সঙ্গে। এবার যদি আমরা একটু আসি যে এই যে মাদকাসক্তির প্রাদুর্ভাবও আপনি যেমন বললেন যে বেশ বেড়েছে, এখন আবার ইনজেক্টেবল ড্রাগের প্রাদুর্ভাব বেশ দেখা যাচ্ছে। কি কারণে মানুষ ড্রাগে আসক্ত হয়, এর কি কোনো আপনারা ডেটা বা কোনো সার্ভের রেজাল্ট আপনাদের আছে? মাদকে তো শুধু এখন ধরেন দুই রকমের জেন্ডারই ইনভলভড, ফিমেলরাও ইনভলভড, ইদানিং ফিমেলরা বাড়ছে, আগে কম ছিল, আর ছেলেদের দেখা যায় যে আগে থেকে। এখন দুই জেন্ডারের রিজন দুই রকম। এখন আমি যদি মেল জেন্ডারের কথায় আসি, সাধারণতই ছেলেদের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে, এক হচ্ছে রিস্ক টেকিং টেন্ডেন্সি, লিভিং অ্যাট দ্য এজ টাইপের একটা লাইফ লিড করার টেন্ডেন্সি, স্পেশালি ইয়াং অ্যাডাল্টস বা অ্যাডলুসেন্স যদি আমরা বলি, 13 থেকে 20 বছর বা 19 বছর বয়সের যে বয়সটা, স্বভাবতই দেখা যায় যে মানে ছেলেরা স্টার্ট করে এই টাইম ফ্রেমটা থেকে। আচ্ছা, আর একটা টাইম ফ্রেম আছে হচ্ছে অ্যাডভেঞ্চার সিকিং, রিস্ক টেকিং, বা ওই যে কিউরিওসিটি আমি যেটাকে বললাম, যে আরে ও নিচ্ছে, সার্কেলের ভিতর হয়তো কেউ স্টার্ট করছে, আরে একটু ট্রাই কর, দেখ কিরকম লাগে। এটাই দেখা যায় যে কিউরিওসিটি থেকে দে গেট ইনভলভড ইনটু ইট। আর মেয়েদেরটা যদি বলি, আসলে মেয়েদেরটা একটু ক্রিটিক্যাল বলতে, যে মেয়েদেরকে যে কেউ ইনফ্লুয়েন্স করবে বিষয়টা এরকম না। মেয়েদের বায়োলজি আলাদা, তাদের হরমোনাল যে সার্চটা সেটা আলাদা। তো তাদের দেখা যায় জিনিসটা অনেক সময় ডিপেন্ড করে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের উপর। অ্যান্ড অফকোর্স ব্যাড কোম্পানি তো আছেই। তো দেখা যায় যে মেয়েরা ছেলেরা দুইজনের মানে ড্রাগ নেওয়ার যে ইন্টারেস্ট বা ড্রাগ নেওয়ার যে ইচ্ছাটা, এটা দুই রকমের। ছেলেদের ক্ষেত্রে কিউরিওসিটি বা রিস্ক টেকিং টেন্ডেন্সি, মেয়েদের ক্ষেত্রে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড অ্যাভেলেবিলিটি না থাকলে বাংলাদেশে মেয়েদের জন্য ইট উইল বি ডিফিকাল্ট টু গেট দ্য সাবস্ট্যান্স বা ড্রাগস। সো এই দুইটা কারণেই আর কি মূলত দেখা যায় যে আমরা এই ইয়াং জেনারেশন আর কি, স্পেশালি যারা, এরা ড্রাগসের দিকে আসক্ত হচ্ছে। আর এটা নেওয়ার কারণ তো শুরুতেও একবার মেনশন করলাম, তাও আবার বলি যে ওই যে আপনি একবার নিলেন, ভালো লাগলো, আবার সেকেন্ডবার নিলেন, ভালো লাগলো, থার্ড টাইম সে যখন নিবে, সে ওই ভালো লাগাটা আর পাবে না। আচ্ছা, ব্রেইনে, আমাদের বডিরও তো একটা অ্যাডাপ্টিবিলিটি আছে, আমাদের বডি অ্যাডাপ্ট করে। আমি একটা পেশেন্টকে একটা ওষুধ দিলাম, সেই ওষুধটা যদি আমি আগেই হাই ডোজে দিয়ে ফেলি, পরবর্তীতে লো ডোজ দিলে পারে কিন্তু ওষুধটা কাজ করবে না। ড্রাগসও কিন্তু একরকমের কেমিক্যাল, সে শুরুই করছে একটা হাই ডোজ দিয়ে, একটা মানে সে নিজেকে ইনটক্সিকেটেড করে ফেলতেছে। তো সে তখন ওই মোহের পিছে দৌড়াবে, যে ওই যে ভালো লাগাটা আমার লাগছিল ওইটা আবার প্রথম দিনের ভালো লাগাটা তারা সিক করতে থাকে, আবার পেতে চাই। তখন আবার তারা ডোজ ইনক্রিজ করতে থাকে, হয়তো এক সময় পায়, আবার দেখা যায় যে কিছুদিন পরে ওই ডোজটার কাজ করতেছে না, তার আরো হাই ডোজ লাগছে। এইভাবেই কিন্তু বেসিক্যালি বাংলাদেশে ওভারডোজ বা ওডি আমরা যেটাকে বলি, ওভারডোজটা হয়। এবং ওভারডোজের রেজাল্ট হিসেবে মৃত্যু হয়েছে, এটাও আপনি বলেছেন। হ্যাঁ, আসলে মানে আমারই একটা পেশেন্ট আর কি। তো হি ওয়াজ ইন দ্য রিহ্যাবিলিটেশন সেন্টার, হি ডিড ভেরি ওয়েল থ্রু আউট দ্য হোল টাইম, হি ওয়াজ ভেরি ফোকাসড। সে খুব ভালোভাবে প্রোগ্রামগুলি শেষ করেছে, সব কিছু করেছে। ইভেন
পরবর্তীতে সে ফলো আপেও আসতো, আউটসাইডের কথা বলতেছে, আউটসাইডের একটা পরিচিত আর কি। তো শুনলাম যে সে বের হয়েছে, ভালো আছে, ভালো লাইফ লিড করছে, অ্যান্ড সাডেনলি আফটার 2-3 ইয়ার্স হি ডিসকন্টিনিউড দ্য মেডিকেশনস, যেটা তাকে সাইকিয়াট্রিস্ট প্রেসক্রাইব করেছিল। ওকে। আসলে মেডিসিনগুলি দেওয়ার কারণ কিন্তু একটা আছে। মেডিসিনগুলি পেশেন্টের ক্রেভিংগুলি কমায় দিচ্ছে, আচ্ছা। তাকে ওই ড্রাগসের দিকে যেতে দিচ্ছে না। হুম হুম হুম। তো সে ওই ডাক্তারের সাথে কথা না বলে ওষুধগুলি বন্ধ করে দিল, ওকে। যেটা রেজাল্ট আবার তার ক্রেভিং উঠলো, সে নেওয়া শুরু করলো। এখন সে মনে করলো যে আমি তো আগে এত ডোজে নিতাম, তাইলে আমি এখন ওই ডোজেই নেই, কারণ তাইলে তো আমি ওই পিকটা পাবো না। হ্যাঁ। কিন্তু সে তো বুঝলো না যে ওই যে 2 বছর 3 বছর সে ডিটক্স করছে, তার বডি তো আবার নর্মাল স্টেজে ফেরত আসছে, হ্যাঁ। তার বডি তো ইউজ টু না ওই লার্জ ডোজে। ওহো। তো আফটার অল ওইটা তো তার জন্য ওভারডোজই হবে, ওভারডোজ হলো এবং আনফরচুনেটলি হি পাসড অ্যাওয়ে। তো খুবই মর্মান্তিক। খুবই মর্মাহত আর কি। এই জন্যই আর কি আমরা সাধারণত পেশেন্টদেরকে বলি যে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ না করতে। কখনো যদি ক্রেভিং হয়, হতেই পারে স্বাভাবিক, ক্রেভিং হওয়াটা ইটস নট আনন্যাচারাল। আচ্ছা। কন্ট্যাক্ট উইথ দ্য ফ্যাসিলিটি, কন্ট্যাক্ট উইথ ইয়োর কাউন্সিলর, দে ক্যান হেল্প। বাট আপনি ঠাস করে ওষুধ বন্ধ করে দিলেন, এটার আউটকাম ইট উইল নেভার বি গুড। এটার আউটকাম কখনোই ভালো আসে নাই, কখনো আমি আসতে দেখিও নাই, কখনো আসবেও না। তার মানে আপনার কথা থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এখানে রিল্যাপসের একটা সম্ভাবনা সবসময়ই 100%, আছে। 100% আচ্ছা, আছে। এই রিল্যাপসটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ওরিয়েন্ট করেন যে ড্রাগ ট্রিটমেন্টের সাথে রিল্যাপস কিভাবে কোরিলেটেড? দেখেন, ডিজিজটার নামই কিন্তু ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিসঅর্ডার। তো এখানে কিন্তু বলাই আছে যে ক্রনিক একটা লং টাইমের হিস্ট্রি থাকবে পেশেন্টের, রিল্যাপস করার টেন্ডেন্সি থাকবে, ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জের জন্য এই ডিসঅর্ডারটা হবে। আর এটা একটা ডিসঅর্ডার, ইট ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ ডিসঅর্ডার, এটা মনে রাখতে হবে। তো রিল্যাপসের ক্ষেত্রে হয় কি যে আপনার যে একটা হ্যাবিট, একজন দেখা যায় যে লেটস সাপোজ আমি যদি একটা মেটাফোর দেই, এখন আমি আমার হ্যাবিট টু বি মানে a bit neat and clean. So whenever I come back home, I try to clean my room, no matter how much clean it is. ওকে। ঠিক আছে, মানে তো এই হ্যাবিটটাকে যদি আপনি আমাকে কালকে বলেন যে এটা বন্ধ করে দাও, ইটস নট এন্টায়ারলি পসিবল। আমার দেখা যাবে যে ব্যাক অফ দ্য মাইন্ড আমি কাজ না করলে পরে ওই জিনিসটা আমার মাথায় থাকবে যে আরে আমি তো এটা করি নাই, আমি একটা কাজ করি নাই। তো দিস ইজ গুড হ্যাবিটের কথা বললাম। অ্যান্ড ব্যাড হ্যাবিটের দিকে যদি যাই, তো একজন একটা ব্যাড হ্যাবিট ডেভেলপ করেছে ওভার দ্য পাস্ট 5 years, 6 years or more. We cannot accept them to get out of it within few months or over few years. তাই না? নর্মালি বাংলাদেশে আমরা সাধারণত 4 থেকে 6 মাসের প্রোগ্রাম অফার করে থাকি, বাট গ্লোবালি যদি আমরা দেখি এটার লেন্থ কিন্তু বেশি, ইটস অ্যারাউন্ড 18 to 22 months. And there is a reason behind it. The reason is যে you developed a habit over 5 years, so you have to give it 5 years to get out of the habit. তো আপনার ওই হ্যাবিটটা একদিনে যাবে না, হ্যাবিটটা চেঞ্জ করতে হলে পারে কাউন্সিলিংয়ের মাধ্যমে, যে গ্রুপ প্রোগ্রামগুলি হয়, এনএ মিটিংসগুলি হয়, এগুলি অ্যাটেন্ড করার মাধ্যমে হ্যাবিটগুলি চাপ দিতে হবে বা হ্যাবিটগুলি অফ করতে হবে। বা যদি আপনার ক্রেভিংগুলি আসে, এই ক্রেভিংগুলি আপনার শেয়ার করতে হবে যে আমার ক্রেভিং হচ্ছে, ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ। ওকে, সো ক্রেভিংও হতে থাকবে এবং তার সাথে সাথে রিল্যাপসও মাঝে মধ্যে আসতে পারে। ক্রেভিং আসলে রিল্যাপস আসবে। ওকে। রিল্যাপসের ঘটনাটা হচ্ছে কি যে আপনি যখন চিন্তা করলেন যে আই উইল ডু ইট, ইউ আর অলরেডি মেন্টালি রিল্যাপসড। এরপরে যখন ইউ উইল ডু ইট, তখন আপনি ফিজিক্যালি রিল্যাপস হবেন। রিল্যাপস জিনিসটা এইভাবে আসে যে প্রথমে দেয়ার উইল বি ক্রেভিং, দেন দেয়ার উইল বি মেন্টাল রিল্যাপস, দেন দেয়ার উইল বি ফিজিক্যাল রিল্যাপস। ওকে, এইটা সম্পর্কে আমি আরেকটু আলোচনা করব, একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতি থেকে এসে। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই একটা ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে ডাক্তার শোয়েব ইকরামুল্লাহর সঙ্গে মাদকাসক্তির চিকিৎসা ব্যবস্থা এই বিষয়ের উপর। যে জায়গাটিতে ছিলাম যে রিল্যাপস হতে পারে, আপনি বললেন যে মাদকাসক্তির চিকিৎসা শেষ করে আসার পরও, যেরকম শেষ বলতে আসলে অ্যাপারেন্টলি এটাকে শেষ আমরা বলছি, যে এটা 4 থেকে 6 মাস হয়তো সে ট্রিটমেন্ট নিল, তারপর বেরিয়ে আসার পরও তার ক্রেভিং হতে পারে, এবং ক্রেভিং হলে প্রথমেই যেটা হয় যে তার নিতে ইচ্ছা করবে আবার, সেটা হচ্ছে তার মেন্টাল রিল্যাপস, এবং তারপর সে যখন নিয়ে ফেলে সেটা হচ্ছে তার ফিজিক্যাল রিল্যাপস। তো আপনার কথা থেকে আমরা জানতে পারছি এটা যে রিল্যাপসও সঙ্গে সঙ্গে আসতে পারে। তো এই জায়গাটি নিয়ে সবার ভেতরে বেশ আসলে আশঙ্কা এবং ভীতি কাজ করে, যারা মাদকাসক্ত মানে রিকভারি, তাদেরও ভীষণ একটা ভীতি থাকে যে কোন সময় আমার রিল্যাপস হয়ে যায়, এবং পরিবারের ভীষণভাবে থাকে। তারা যেমন ট্রিটমেন্টে দেওয়ার সময় খুব অ্যাসুরেন্স চাইতে থাকে যে আর কখনো করবে না। তো এই জায়গাটি সম্পর্কে একটু যদি ওরিয়েন্টেশন দেন। আচ্ছা, যেটা বলছিলাম তখন যে the tricky part to communicate with the family and the patient. Of course, ফ্যামিলিরা তারা তো একটা অ্যাসুরেন্স জানি, অ্যান্ড পেশেন্ট সে কিন্তু তখন শুরুতে খুব মোটিভেটেড থাকে যে না, আমি জানি আমার হবে না, আসবে না, নো ম্যাটার হোয়াট ইট ইজ, আই উইল নট ডু ইট। তো যারা দেখা যায় যে ফ্যামিলিরা থাকে তারাও মোটামুটি কনভিন্সড হয়। বাট পরবর্তীতে হয় সেটা হচ্ছে গিয়ে যে পেশেন্টের রিল্যাপস হয়, রিল্যাপস হবেই। রিল্যাপস বলতে আমি বলতেছি ক্রেভিং এর বিষয়টা, মানে এটা তো একটা ধাপ, ক্রেভিং, মেন্টাল রিল্যাপস, ফিজিক্যাল রিল্যাপস, ক্রেভিংটা আসবে। এখন আমাদের সাজেশন যেটা থাকে যে ফ্যামিলিদেরকে আমরা এটাই বুঝাই যে ক্রেভিংটা যে আসবে এটা খুবই নর্মাল, অ্যান্ড আপনাদেরকে পেশেন্টের সাথে ওই রকম একটা ফ্রেন্ডলি লেভেলে যেতে হবে যাতে হি ক্যান কনফেস আচ্ছা, ইফ হি ইজ হ্যাভিং ক্রেভিংস। বিকজ আপনি যদি জিনিসটাকে একটা মানে তাকে যদি প্রেশারাইজ করেন যে না বাবা তুমি এটা করো না, করলে হবে না, এটা সেটা, তো অবভিয়াসলি সে ভয় পাবে জিনিসটা নিয়ে, সে হয়তো নিজেকে ওভাবে এক্সপ্রেস করবে না, তার ভিতরে ক্রেভিংস আসলে সে চেপে রাখবে, হয়তো দেখা যাবে চেপে রাখতে রাখতে যখন সে এটা আর কন্টিনিউ করতে পারবে না, হি উইল রিল্যাপস। তো আমাদের প্রথম যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা দরকার সেটা হচ্ছে গিয়ে যে ফ্যামিলি মেম্বারদের ততটুকুই সহানুভূতিশীল তার প্রতি হতে হবে যে রিকভারি পেশেন্ট, যে একটা ক্রেভিং আসতে পারে, রিল্যাপসের চান্স হতে পারে। ওয়েন এভার ইউ ফিল যে আমি হয়তো রিল্যাপস করতে পারি বা আমি হয়তো আবার ক্রেভিং আসছে, ইউ বি ক্লিন অ্যান্ড সিক হেল্প টু ইউর প্যারেন্টস ফার্স্ট। বিকজ ওই টাইমে তো যে ফ্যাসিলিটিগুলি থাকছে না, বা ফ্যাসিলিটিগুলি থাকলে পরেও দে আর নট ডিরেক্টলি ইনভলভ, এভরিডে ওয়াচ করছে না। তো ফ্যামিলিকে জানাতে পারে সে, বা সে যেটা পারে সেটা হচ্ছে গিয়ে ফ্যামিলিকে জানাতে গেলে যদি একটা ভয় কাজ করে, সেক্ষেত্রে ড্রাগ কাউন্সিলরদের সাথে কিন্তু তাদের সবারই যোগাযোগ থাকে, ইভেন আফটার দ্য রিকভারি টাইমের পরেও তাদের যোগাযোগ থাকে, জাস্ট ফর দ্য সেক অফ যে উই নো দ্য পেশেন্ট মাইট হ্যাভ ক্রেভিং, তাকে ওই সাপোর্টটা আমাদের দিতে হয়। সাপোর্ট গ্রুপ যেটা আর কি, সেই সাপোর্ট গ্রুপের সাথে আলোচনা করতে পারে বিষয়টা নিয়ে, তারপর দ্য সাপোর্ট গ্রুপ ক্যান হেল্প দেম। কিন্তু এই যে এই ভয়টা যদি থেকে যায়, তাহলে পরিবার যদি স্ট্রিক্ট হয়, তাকে যদি ফ্রেন্ডলিভাবে তার সাথে অ্যাপ্রোচ না করে, তাহলে কিন্তু দেখা যায় রিল্যাপসের চান্সেসটা বাড়বে। তো এখানে আসলে পরিবারকে অনেক বেশি সহযোগী হতে হবে, পরিবারের কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন অনেক বেশি দরকার ডেফিনেটলি তাকে পরবর্তীতেও সাস্টেইন করবার জন্য। এবং মাদকের চিকিৎসা সেন্টারে বসে যতদিন করছে সেটাই এনাফ না, নট এনাফ। তাকে পরিবারে যে যখন রিহ্যাবিলিটেট করা হবে, আপনি যেরকমটা বললেন যে পরিবারের সঙ্গে একটা ব্রিজ তৈরি করে সেখানে পরিবারকে তাকে এই পুরো সুযোগটা দিতে হবে যে সে যেন তার কি কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো সে মন খুলে বলতে পারে, যে কোনো সময় বলতে পারে, এবং তাকে যেন তারা জাজ না করে, তারা যেন অত্যন্ত অ্যাংশাস হয়ে না যায়, ভীত সন্ত্রস্ত হয়ে না যায়, বা প্রচণ্ড রেগে গিয়ে তার উপরে যেন কোনো রিয়াকশন শো না করেন, তার প্রতি সহমর্মী যেন থাকেন।
কারণ আপনি যেটা বললেন যে তার ক্রেভিং হওয়া খুব স্বাভাবিক, ক্রেভিংয়ের পর তার নিতে ইচ্ছা করবে, সেটা ইচ্ছা হওয়াটা মনে আসবে এবং ধীরে কোনো ধীরে একটা সেটা কিছু physically, করবেও সে হ্যাঁ, ফিজিক্যাল কোনো একটা অ্যাকশনেও চলে যাবে, চলে যাবে। এটাও খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো এই এডুকেশনটা সবাইকে জানতে হবে। Right. চমৎকার বলেছেন। আপনার কি মনে হয় আর কি সুযোগ সুবিধা থাকা উচিত এই সেবাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য? প্রথম কথাই হচ্ছে প্রচার। এখন প্রচার যদি আমি এখন এটার ইলাবোরেশনে যাই, এই প্রচারটা হতে হবে ফ্যামিলিক্যালি, এই প্রচারটা হতে হবে ওই ফ্রেন্ড সার্কেলের ভিতরে, এই প্রচারটা হতে হবে বিভিন্ন ব্রডকাস্টিংয়ের ভিতরে, যেরকম আপনাদের এই আজকে আমরা যেটা করছি। আজকে আমরা যেটা করছি, এই প্রচারটা হতে হবে গভর্নমেন্ট থেকে। অ্যান্ড এই প্রচারটার জন্য যত রকমের আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, গভর্নমেন্ট শুড প্রোভাইড ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিকজ দিন দিন জিনিসটা বাড়ছে, কমছে না। ড্রাগস যারা নিচ্ছে তাদের সংখ্যাটা যদি কমার দিকে হতো তাইলে জিনিসটা হতো যে পজিটিভ দিকে যাচ্ছে, বাট এটা কিন্তু কোনোভাবেই কমছে না, বরঞ্চ বাড়ছে। কেন বাড়ছে? বাড়ছে কারণ হচ্ছে কি আমাদের একটা স্টেরিওটাইপ চিন্তাভাবনা, আমাদের একটা ট্যাবু ভাবনা যে আমি যদি আমার সন্তানকে রিহ্যাবে দেই, পাড়া প্রতিবেশী জেনে যাবে, তারা হয়তো কিছু বলবে। তো এতে দেখা যায় যে ওই লুকায় রাখার টেন্ডেন্সিটা বাড়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে লুকায় রাখলে পারে উই উইল নট, আমাদের ক্ষেত্রে হয় কি যে অ্যাজ আ হিউম্যান বিং আমাদের যেটা না করা হয় উই ডু ওটা ইট করতে দ্যাট, ইচ্ছা আমরা করে। ওটাই করতে ইচ্ছা করে বেশি করে। তো এই জিনিসটাকে হিডেন না রেখে, যেহেতু অ্যাডলুসেন্ট বয়স থেকেই 13 থেকে 20 বছর বয়স থেকেই ম্যাক্সিমাম মানুষজন এটার সাথে ইন্ট্রোডিউস হয় এই এজটাতে। তো আমার মনে হয় যে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে একটা এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হোক, অথবা তাদের একটা নিজস্ব একটা অ্যাওয়ারনেস সেন্টার হোক, এটার মাধ্যমে তাদেরকে সূচিত করা যে দেখো এরকম একটা বিষয়, তুমি যদি এই দিকে যাও, these are the negative sides and there are only negative sides, কোনো পজিটিভ সাইড নাই। তাইলে আমার মনে হয় যে এই সচেতনতা বাড়িয়ে তোলা সম্ভব। আর আমরা এই যে আজকে এরকম যে আয়োজনে আছি, এরকম আয়োজনগুলি যত বাড়ানো যাবে, সাধারণ মানুষের কাছে যত পৌঁছানো যাবে এই কথাগুলি, যে মানসিক, এটা একটা মানসিক রোগ। মাদকাসক্তি এটা কারো ইচ্ছা না, কেউ ইচ্ছা করে করে না, তারা শুরু করে কিউরিওসিটি থেকে, এন্ড অফ দ্য ডে এটা তাদের জন্য ফিজিক্যালি মেন্টালি একটা চ্যালেঞ্জ হয়ে যায় সরে আসা। তো এই জিনিসটাকে লুকিয়ে না রেখে শেয়ার করা, মানুষদের সাথে আলোচনা করা, বিভিন্ন রকমের প্রমিসেস মেডিকেল লিমিটেড সহ আরও বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান আছে তাদের হেল্প সিক করা, এইভাবে আর কি আমার মনে হয় জিনিসটাকে আরও বাড়িয়ে তোলা সম্ভব। চমৎকার বলেছেন। তো এই জায়গাটাতে আসলে সেন্টারের সংখ্যা, আপনি যেমন বলছেন যে গভর্নমেন্টের এখানে আরো অর্থলোক নিয়ে অবশ্যই করা Definitely. প্রয়োজন। বাংলাদেশে যে পরিমাণ মাদকাসক্ত রোগী আছে, সেন্টারের সংখ্যা কিন্তু সেই সেই তুলনায় তুলনায় নাই। অত্যন্ত অনেক অপ্রতুল। কম। তো সেই জায়গাটিতে আরো বেশি, মানে গভর্নমেন্ট যদি আমাদেরকে আরো বেশি সেন্টার তৈরি করে এবং ফ্যাসিলিটিস স্পেশালি আর কি, আমাদের যে নার্কোটিক্স ডিপার্টমেন্টস আছেন, তারা যদি সরাসরি হস্তক্ষেপ আরও বেশি করে না করে, তাহলে দেখা যাবে যে আমাদের চিকিৎসাটা স্লো হয়ে যাবে। স্লো অলরেডি আছে, অলরেডি আসলে স্লো, অনেক কারণ slow, আমাদের তো এটাকে আরো 18 থেকে 22 মাসের চিকিৎসা দেওয়ার কথা, হ্যাঁ সেটাই, সেটা এটাকে আমরা 6 আরো মাসে নিয়ে দেওয়া আসছি। প্রয়োজন, আরো ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তো ছড়িয়ে আমাদের দিক থেকে আহ্বান থাকবে, সব সময় থাকে সেটাই, যে সরকার যেন এই জায়গাটিতে আরো মনোযোগ দেন এবং আরো ফ্যাসিলিটিস ক্রিয়েট করেন, যাতে আমরা একটা সুস্থ সুন্দর সমাজ পেতে পারি, মাদক মুক্ত সমাজ পেতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর শোয়েব একরামুল্লাহ, আপনার চমৎকার মন্তব্য এবং বক্তব্য এবং ইনফরমেশনের জন্য আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে আমাদের সাথে পাবো সেই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।